শ্বশুরবাড়ির লোকেরা বউদের কথা শোনানোর সাহস কার থেকে পায় জানেন? স্বামীর থেকে। কেননা স্বামী নামক ব্যক্তি যদি তার পরিবারের কথার জবাব না দিয়ে উল্টো বউকেই কথা শোনায়, তবেই শ্বশুরবাড়ির লোকেরা সাহস পেয়ে যায়। আমার একটা কথা ভীষণ মনে পড়ে। আমার শাশুড়ি যেদিন প্রথম আমার বাড়িতে আসে, ওই দিন সে বেডরুমে আমার হাজবেন্ডকে বুকে জড়িয়ে ধরে শুয়েছিল। আমি জানালার কাছে বসেছিলাম, কিন্তু আমার হাজবেন্ডকে যখন তার মা বুকে নিয়ে শুলো, ঠিক তখনই আমার হাজবেন্ড আমাকে টেনে তার বুকে নিয়ে শুলো। মানে হাজবেন্ডের মাথা তার মায়ের বুকে, কিন্তু আমি হাজবেন্ডের বুকের উপর। এটা আমার শাশুড়ি ভালো না লাগার পরও আমার শাশুড়ি হাসি মুখে নরমাল হলেন। এখানে আমাকে আমার হাজবেন্ড তার বুকে নিয়ে এটাই বুঝিয়েছিলেন যে মা বাবা যেই থাক বা যেই আসুক, আমার স্ত্রীর গুরুত্ব সমান। কাউকে পেয়ে আমি আমার স্ত্রীকে ভুলে যাব না। এটা আমার শাশুড়ি কিছুতেই মানতে পারছিলেন না যে তার ছেলে বাঘ হয়ে গিয়েছে। ওনার কাছে বউ মানে শুধু ছেলেকে রান্না করে খাওয়ানোর লোক, ঘর পরিষ্কার করা, জামা কাপড় পরিষ্কার করার লোক। কেননা ওনার স্বামী ওনাকে কখনোই মূল্য দেয়নি, ভালোবাসা দেয়নি, তাই উনিও মেনে নিতে পারেন না কোনো ছেলে তার বউকে ভালোবাসলে। যাই হোক, আমার শাশুড়ি যতদিন ছিলেন উনি একের পর এক আমাকে নানানভাবে বাজে কথা বলে গেছেন। আমি কোনো কথার উত্তর দেইনি, তবে হাজবেন্ড প্রতি কথার জবাব দিয়েছেন। আমাদের প্রেমের বিয়ে, আমার শ্বশুরবাড়ির কেউই আমাকে মন থেকে পছন্দ করেন না, কিন্তু মুখে সবাই মধু ঝরায়। কিন্তু এবার যখন সামনাসামনি আমার শাশুড়ির ছেলের বউকে ভীষণ খুশি দেখলেন, তখন আসলে হিংসায় সহ্য করতে না পেরে এমন বাজে কথা তার মুখ থেকে বেরিয়েছে যে তার ছেলের মনেই কষ্টে জমেছে। যে নিজের মা হয়ে ছেলের খুশিতে কিভাবে হিংসা করলো। তবে হাজার হলেও বাবা মা, কি করার। একদিন হাজবেন্ড আমাকে বলেছিল, জানো, বাবা মা যতই খারাপ হোক তারপরও বাবা মা, কিছুই করার নেই। আমি তাদের মা, ছেলের বিচ্ছেদ চাই না, তাই সব সময় চুপ থাকি, যে যাই বলুক। তবে এটুকু বুঝলাম, আমার শাশুড়ি, ভাসুর, শ্বশুর এরা আমাকে নিয়ে আমার স্বামীর কাছে যতই খারাপ কথা বলেছে, অযথা আজ যদি স্বামীর সাপোর্ট না পেতাম, তবে আজ আমার সংসার টিকতো না। আমার স্বামীর কথা, মা বাবার অন্যায় করলে আমি তাদের উচিত জবাব দেব, আর বউ অন্যায় করলে বউকে জবাব দেব। আমি তার এই মতামতকে সম্মান করি। তবে দুঃখের বিষয়, এখনো আমার স্বামী আমার এমন কোনো দোষ খুঁজে পায়নি। পুরো পৃথিবী বিপক্ষে হলেও একটি মেয়ে সুখী হয় যদি স্বামীর সাপোর্ট থাকে। আলহামদুলিল্লাহ। এই কথাগুলো যদিও কালেক্টেড, তারপরও আমার কাছে মনে হয় এই কথাগুলো আমাদের সমাজের 90% মানুষের সাথেই ঘটে যায়। এবং আমি মনে করি স্বামী যদি ঠিক থাকে তাহলে সব ঠিক, আর একটা মেয়ের স্বামী যদি খারাপ হয় তাহলে তো সে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে। একটা কথা কি জানেন, আমি এমন একজন মানুষকে পেয়েছি যার নিজস্ব বিবেক বুদ্ধি রয়েছে, যিনি কার মনে কি চলে তার সঠিক বিচার করে জীবন চালাচ্ছেন। এ ব্যালেন্সিং করার মনোভাব কিন্তু আজকাল গায়েব হয়ে গিয়েছে। অনেক স্বামীরা আছে যে মা বাবাকে তারা কিছুই বলতে পারে না, কিন্তু উল্টো ঠিকই বউকে এসে অনেক কথা শোনায়। স্বামী তার পরিবারের মানুষকে এটাই বলতে পারে না যে এটা আমার বউ, সে আমার ভরসায় এ বাড়িতে আসছে। যদি তার ভুল হয় বা কোনো ভুল করে তাহলে তাকে শুধরে নিব। স্বামী নিজে পথ তৈরি করে দেয় বউদের কথা শোনানোর জন্য। অনেক স্বামীরা আছে বাবা মা ভুল হলেও খোঁচা মেরে কথা বললেও উত্তর দেয় না। কেন জানেন? অভিশাপের ভয়ে। কিছু বললে মা বাবা অভিশাপ দেবে। এটা না আমাদের সমাজে এখন বেশিই হচ্ছে। কিছুই বলা যায় না তাদেরকে, তারা ঠাস ঠুস করে অভিশাপ দিয়ে দেয়। এটার ভয়ে মা বাবাকে আসলে কিছুই বলা যায় না। যাই হোক, আমাদের সবারই কাম্য যে শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে চলা, এবং শ্বশুর শাশুড়িরও উচিত বউদের সাথে মিলেমিশে চলা। কারণ শেষ বয়সে পাড়া প্রতিবেশী মানুষ কেউ এসে আপনাকে দেখবে না, দেখবে কিন্তু ঘরের বউ। তাই আমি মনে করি প্রত্যেকটা শাশুড়ির উচিত তার বউকে সমান মর্যাদা দেওয়া, সুন্দর করে মিলেমিশে চলা, এবং প্রত্যেক বউদেরও উচিত শাশুড়ির সাথে মিলেমিশে চলা। যদি সবাই এভাবেই মিলেমিশে চলতো, হাসি খুশি থাকতো, তাহলে আমাদের সমাজটা কতই না সুন্দর হতো, তাই না? ঘরে ঘরে আর ঝগড়া হতো না, সবাই কত মিলেমিশে আনন্দে দিন কাটাতো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজ হচ্ছে 2 তরকারি রান্না করে ফেলবো, যেহেতু আগামীকাল সারা বাবার কাজ আছে, সারারও স্কুল আছে। দুজনকে নিয়ে একটু কষ্ট হয়ে যায়, তাই আমি চেষ্টা করি একদিন একটু 2 তরকারি একটু বেশি করে রান্না করে ফেলার জন্য, যেন একটা দিন মাঝখানে একটু অবসর থাকা যায়। আসলে অবসর বলতে কিছুই হয় না। যারা একা একা সংসার সামলাচ্ছেন আসলে তারাই বুঝতে পারে। একদিন যদি রান্না বান্না করা হয় আর পরের দিন যদি যতই বলি না
কেন রেস্ট নিব, আসলে রেস্ট নেওয়া হয় না। দেখা যায় কি অন্যান্য আরও কাজ থাকে, যেমন ঘর গুছানো, ঘর পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, রুম মোছা, রুম ঝাড়ু দেওয়া, অনেক কাজ থাকে। তারপরেও ওই যে মনকে সান্ত্বনা দেওয়া। আজকে হচ্ছে 2টা তরকারি রান্না করছি। একটা হচ্ছে কালো বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে, আরেকটা হচ্ছে জার্মানিরই একটা শাক বলতে পারেন, আমাদের বাংলাদেশের পুঁই শাকের মতো। এই শাকটা খেতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর এটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করি, কি দারুণ স্বাদ হয়। তো ওইটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আর এটা হচ্ছে কাতলা মাছ দিয়ে রান্না করছি। আমার আজকে দুটোটা তরকারি আমার ছেলে মেয়েদেরও অনেক পছন্দের, এবং পাশাপাশি আমাদের দুজনেরও অনেক পছন্দের, মাশাআল্লাহ। আর এই শাকটা আমাদের বাংলাদেশের পুঁই শাকের মতো, হয়তো পুঁই শাকের কাছাকাছি যাবে, কিন্তু শাকটা পুঁই শাকের থেকেও কোনো অংশে কম না, কারণ এই শাকটা যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করি তখন অনেক ভালো লাগে, মাশাআল্লাহ। আর কালো বেগুন তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই তো চুলকানির জন্য কালো বেগুন খেতে পারেন না। আজ আপনাদের একটা কথা বলি, কথায় আছে ঘর ঠিক তো সব ঠিক। ঘরের মানুষের কাছে শান্তি না পেলে শান্তির খুঁজে পুরো পৃথিবী ঘুরলেও শুধু অশান্তিই জুটবে, শান্তি কখনোই জুটবে না। জীবন ছোট, এমন মানুষদের সাথে কাটান যারা আপনার সাথে সুন্দর ব্যবহার করে, যারা আপনাকে হাসায় এবং আপনাকে শান্তি দেয়। যেই দরজা তোমায় বারবার ক্ষতবিক্ষত করে সেই দরজায় খিল দিতে শিখো। হোক বাইরের দৃশ্য খুব সুন্দর, কিংবা হোক বাইরের মানুষগুলো একেবারে মনের মতো পরিপাটি, কিংবা কাছের, তাতে কি কিছু ভালোর জন্যই ছেড়ে আসা উচিত। এই কথাগুলোর মানে যেদিন থেকে বুঝতে পারবেন, দেখবেন ওই দিন থেকে আপনার জীবনটা সহজ হয়ে গিয়েছে। কারণ অন্যের উপর ডিপেন্ড করে কখনোই চলবেন না। নিজের মনোবলকে শক্ত করুন এবং সামনের দিকে সব পরিস্থিতি বুঝে মোকাবেলা করতে শিখুন। দেখবেন আপনি আর একা নন, সব কিছু আপনার হাতের মুঠে, আপনি খুব সুন্দরভাবে পরিপাটিভাবে সেটা হ্যান্ডেল করতে পারছেন। আমি মনে করি কুড়াল যতই ধারালো হোক, দক্ষ হাত ছাড়া তা মূল্যহীন। ঠিক তেমনি পরিশ্রম ও বুদ্ধিমত্তা ছাড়া সাফল্য অসম্ভব। সমালোচনা গ্রহণ করুন, কিন্তু অপমান নয়। অপমানের সঠিক জবাব দিতে শিখুন। দেখবেন জীবনটা আরো বেশি সহজ হয়ে গিয়েছে। সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলার সাহস রাখেন। মনকে শক্ত করুন। মানুষ রাগের মাথায় বা ঝগড়ার সময় যে কথাগুলো বলে, সেগুলোই তার ভিতরে চর্চিত আপনাকে নিয়ে সঠিক চিন্তা ভাবনা ছিল, যা রাগের মাথায় বের হয়ে এসেছে। এগুলোকে সিরিয়াসলি নেবেন, ভেবে নেবেন সে আপনাকে নিয়ে কি সব চিন্তা করতেছিল। রাগের মাথাতে মানুষ সবচেয়ে সত্যি কথাগুলোই বলে। কন্ট্রোল হয়ে মানুষ কখনোই ভিতরে সত্যি কথাগুলো বলতে পারে না। আপনাকে কেউ মিথ্যুক, প্রতারক বললে ভেবে নেবেন এটা সে সব সময় তার মাথার ভিতরে ভাবে বলেই বলতে পারছে মুখ দিয়ে। কাউকে যদি আপনি বলেন যে তাকে আপনি ঘৃণা করেন, আসলে তাকে আপনি ঘৃণা করেন বলে এটা আপনার মুখ দিয়ে বের হয়েছে। পুষটা কাকে নিয়েছিল? অবশ্যই আপনাকে নিয়ে। তবে প্রচণ্ড রাগের সময় যে কন্ট্রোল হয়ে থাকে তার লিমিট কিন্তু ভাবার বিষয়। মাফ তো করে দেই আমরা, একটা সার্জারি ঘা শুকাতে 16 মাস লাগে, আর মনের ঘা শুকাতে সারা বছর সারা জীবনই লেগে যায়। একটা বয়স চলে গেলে মনে হবে না আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, ফোন হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা স্বপ্নের জগতে বেসে বেড়াই। তাই সময় থাকতে মন যা চায় করুন। হয়তো কিছু মানুষ হাসবে, আবার কিছু মানুষ আপনায় দেখে শিখবে। দিন শেষে নিজের মতো করে বাঁচুন। এই তো আমার রান্না বান্নাও শেষ। মাশাআল্লাহ, তরকারিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এই তো সারামণিকে খাইয়ে দিচ্ছি, আর জোয়ান সোনা তো ঘুমাচ্ছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।